সারা গায়ে ডিম, হ্যাঁ পচা ডিম নয়, যতক্ষণ মনে হলো টাটকা ডিম, ছেঁড়া জুতো, চিনতে পারা যাচ্ছে না কোনটা অভিষেক আর কোনটা ডিমের কুসুম, মিলেমিশে একাকার হয়ে গেছে। চড় কিল, ছেঁড়া জুতো, আমার মনে হয় জুতোটা ছেঁড়া ছিল না, জুতোগুলো মনে হয় গোটাই ছিল। এটা নোংরা হলো, জুতোটা নষ্ট হলো ফালতু। আরে ডিমই যখন ছুটবি, পচা ডিম তো ছুটতে পারতিস, ভালো ডিমগুলো নষ্ট হলো। এখন ডিমের দাম অনেক বেশি। এইগুলোর মধ্যে থেকে একটা মুখ দেখতে পেলাম, সেটা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ। তারপরেই অভিষেকের আবার অমৃত বাণী, এত কিছুর পরেও যে স্বাদ জরম লাগবে আমাকে নোয়াতে গেলে, আমাকে ঝোঁকাতে গেলে স্বাদ জনম লাগবে। কি পাওয়ারফুল রে বাবা, এখনো পাওয়ারফুল আছে। অর্থাৎ আরও ওই সিদ্দিকুলার মতো গ্রামকে ঢিট করে শহরকে ঢিট করতে হবে, মনে হয় আরও ঢিট হতে হবে। নিউটনের থার্ড ল, এটা হচ্ছে পরিহাস, এটা হচ্ছে কর্মফল। বারবার বলেছি, বারবার। আজকে অনেকগুলো টিভি চ্যানেলে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, 4-5টা টিভি চ্যানেলকে, আমি এটাই বলছিলাম, কর্মফল ছাড়া কিচ্ছু নয়। এমনটি তো হওয়ার কথাই ছিল। ভারতবর্ষে কত এমপি, কত এমএলএ তারা এসেছে গেছে, কত জন বলুন তো, হাজার হাজার। একটা এমপির জীবনে এরকম হয়েছে যে লোক দেখছে তাকে চোর করছে। কালীঘাটে শান্তিনিকেতন বাড়ির পাশ দিয়ে যখন লোক যাচ্ছে, তাদের মধ্যে আবার ঝগড়া হচ্ছে, তোরা চোর একসাথে করলে কথাটা ঠিক শোনা যাচ্ছে না, তোরা 10 জন করে চোর বলে পালা, 10 জন চোর বলে চলে গেল, আবার 10 জন চোর বললো, এবং সারাদিন ধরে চোর ইকো হচ্ছে। হ্যাঁ, সেই নচিকেতার গান, চোর নচিকেতার গান, সেই নচিকেতার গান আমাদের মনে পড়ে এখনো। নচিকেতা মনে পড়ে গানগুলো, সেই চোর ধ্বনি। কি অ্যাপেলো হসপিটাল যথেষ্ট নয়, প্রাথমিক চিকিৎসার পর নাকি অ্যাপেলো হসপিটাল ছেড়ে দিচ্ছে। মাননীয় বললেন যেখান থেকে শিফট করে নিচ্ছি, কারণ এখানে ট্রিটমেন্ট সঠিক হচ্ছে না। চিন্তা করতে পারছেন, একটা 5 স্টার হসপিটাল, পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল, এত পরাজয়ের পরেও একটা হসপিটালকে অসম্মান করা যায় না। মাননীয় চুপচাপ নিয়ে চলে যেতে পারতেন তার পছন্দের জায়গায়। হ্যাঁ, বেলভিউটা তার পছন্দের, ওখানে অনুপ্রাণিত ডাক্তার আছে, এখনও আছে মনে হয়, কারণ তাদেরকে হয়তো বলে দিয়েছে, এটা অনুমান করছি আমি, যে প্রাথমিক চিকিৎসার পর আজকে রাতটা অন্তত শোয়াতেই হবে, পারলে 72 ঘন্টা শুয়ে থাকার বন্দোবস্ত করতে হবে, অর্থাৎ বেডে ঢোকাতে হবে। সিরিয়াস হলে তবে বেডে ঢোকানো হয়। প্রাথমিক চিকিৎসা হলে ওষুধ দিয়ে, যে পেন কিলার, ঘুষি খাতে গেলে একটু পেন কিলার লাগাতে হয়, তো ওষুধ দেয়, একটু মলম টলম দেয়, দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মনে হয় অ্যাপেল হসপিটাল তাই করেছিল। কিন্তু দিদিকে এটা নিয়ে রাজনীতি করতে হবে। কালকে 80 জন এমএলএকে ডেকেছে, বৈঠক করবে, তারপরে আবার জনবিক্ষোভ করার জন্য নাকি কর্মসূচি ডাকছে। কি মজা, ইস্যু পেয়েছে, একটা ইস্যু। হ্যাঁ, তাই হয়তো অ্যাপেলোকে থেকে তুলে নিয়ে অভিষেককে বলে দিল, এই একটা কাজ কর, আমাদের ওই অনুপ্রাণিত বেলভিউটা আছে না, ওরা ডাক্তার সাথে কথা হয়ে গেছে। যেমন অনুব্রতকে অসুস্থ না হলেও অসুস্থ হওয়ার সার্টিফিকেট লিখে দিয়েছিল, তেমন তোকেও লিখে দেবে, তুই একটু বেশি অসুস্থ, তুই সুস্থই আছিস, টুকটাক মারধর খেয়েছি, লাথি খেয়েছি। আসলে অভিষেককে তো কেউ মারতে চায়নি, অভিষেককে ঘৃণা করতে চেয়েছে। কখনো কখনো ঘৃণাটা ওই ডিম হয়ে, ওই জুতো হয়ে, ওই খুশি হয়ে, ওই লাথি হয়ে ঝরে পড়েছে ওর গায়ে। আর ঘৃণা করতে, মারলে তো কমে মরে যেত, বেঁচে থাক তখন। তো ভালো, এখন গেছে কোথায়, বেলভিউয়ে গেছে। বেলভিউয়ে নিশ্চয়ই ডাক্তাররা দিদির কথা মাথায় রেখে নিশ্চয়ই 2-1 দিন থাকার শোয়ার বন্দোবস্ত করে দেবে, তারপরে বাইরে এসে আন্দোলন করবে। কিন্তু দিদি, আপনার আন্দোলন হবে না, আপনি জানেন না, লোক আর আপনার সাথে নেই। অভিষেকের ভাবা দরকার ছিল, অভিষেক যদি আমার থেকে টিপস দিত, আমি ওকে বলতাম, মারা গেছে 2-1 জন তো মারা যাবে, বিজেপির তো 6-7 জন মারা গেছে। যদি অভিষেকের ক্ষমতা আসতো তাহলে 6-7 জন মারা যেত, 600-700 লোক মারা যেত, 600-700 লোক মারা যেত। কেন তো বলে দিয়েছিল 4 তারিখে ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে, ক্লিয়ার? অর্থাৎ মারা হবে, গোবাং করে মারা হবে, প্রচুর মারবেন আপনারা সবাই মিলে, তৈরি থাকুন। হ্যাঁ, ডিজে বেজে আজকে 4 তারিখ হয়ে গেছে,
4 তারিখ ক্রস করে এখন আজকে ক তারিখ? আজকে তো 30 তারিখ, আরও 26 দিন চলে গেছে। ডিজে বাজছে, ডিজে বেজেছে। অভিষেকের কথা মিথ্যে প্রমাণিত হয়নি, ডিজে বেজেছে। তবে ডিজেটা বেজেছে কোনো বাদ্যযন্ত্রের নয়, ওটা বেজেছে অভিষেকের গায়ে। আওয়াজ হচ্ছিল না, ডিম যখন ছমাং করে বাজছে ঝাং করে একটা আওয়াজ হচ্ছে, জুতো মারছে ছমাং করে ঝাং করে একটা আওয়াজ হচ্ছে, তারপর গবা গপ খুশি মারছে, ওটা তো আওয়াজ, ওটা তো বাজছিল। হ্যাঁ, অভিষেকের গায়ে বেজেছে ওটা। আর বাজিয়েছে কারা? ইউনিয়ন অফ ইন্ডিয়ার লোকেরা বাজিয়েছে। কে বাজিয়েছে? ইউনিয়ন অফ ইন্ডিয়া, যাকে চ্যালেঞ্জ করেছিল, গোটা দেশমাকে চ্যালেঞ্জ করেছিল, গোটা দেশকে চ্যালেঞ্জ করেছিল, যে চ্যালেঞ্জ করছি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করছি। ওই ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে সোনারপুরের লোকেরা বাস করে। সে কোন পার্টির কোন দলের আমি কিচ্ছু জানি না, ওরা কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার লোক। ভারত মাকে আর আসতে হয়নি, তার সন্তানরা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এই তারা একটু ডিজে বাজিয়ে দিয়েছে আর কি, বেশি কিছু করেনি। চ্যালেঞ্জ কোথায় গেল? আরও দরকার 7 জন্ম লাগবে? আপনি তো রয়্যাল বেঙ্গল টাইগার, একটু খেপে যেতে পারতেন তো। আমি রয়্যাল বেঙ্গল টাইগারকে কখনো হেলমেট পরে ঘুরতে দেখিনি। এটা টাইগার জাতির বদনাম। রয়্যাল বেঙ্গল টাইগার আপনার বিরুদ্ধে মামলা করা উচিত। রয়্যাল বেঙ্গল টাইগার হেলমেট পরলো কেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছে আপনার পিসি, আর আপনি হচ্ছে স্বামী বিবেকানন্দ। এই যে স্বামী বিবেকানন্দের গায়ে মারা হলো, এর জন্য মামলা হবে না? আর রয়্যাল বেঙ্গল টাইগারের ইজ্জত নিয়ে আপনি টানাটানি করলেন, হেলমেটটা পরলেন, মাথা ফেটে হয়ে যাবে। লোকের মারকে মাথা ফেটে মারা যাবে, তো হেলমেট পরবেন আপনি। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার বলেছে যেটা কান্দে উঠবোস করুন, কেন নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বললেন? পৃথিবীর ইতিহাসে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার বা কোনো টাইগার হেলমেট পরে রাস্তায় করিনি। এত ভয় কেন? কোথায় গেল আপনাদের দুধের গাই? 1 সেকেন্ডের মধ্যে আমি আছি বলে তাই, আমার কত দুধের গাই ভাই, আমি আছি বলে তাই। 1 সেকেন্ডে যদি ছেড়ে দিই, তোদের 1 সেকেন্ডের মধ্যে ঘিরে ধরে শেষ করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত মারা হলো দিদি, 1 সেকেন্ডের লোকগুলো গেল কোথায়? তারা তো গরু খাওয়া তাদের বন্ধ, তারা বলছে আমরা গো পূজন করব। গো মাতাকে জাতীয় পশু করতে হবে, এটা হিন্দুরা বলছে না, ওই আপনার অনুপ্রাণিত দুধেল গাইরা বলছে। এরপরে ওরা গরু পুজোটাও মনে হচ্ছে করবে, শুধু খাওয়া বন্ধ করেছে না। ওরা ঈদের অনুষ্ঠানে কি করেছে জানেন তো? আপনার যে অনুপ্রেরণা ছিল না, ওটা থেকে ইস্তফা দিয়েছে। ভয়ে না ভক্তিতে, পরে সমীক্ষা পরে হবে। সবাই জড়ো হয়ে গেছে, মাত্র 26 দিনে জড়ো হয়ে গেছে, কুগড়ে গেছে। আপনাদের সেই 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়া লোক কুগড়ে সরু হয়ে গেছে। আগামীকাল থেকে যে আপনি বিক্ষোভ কর্মসূচি করবেন, তাদের লোক কোথায় পাবেন? অভিষেককে এত মেরেছে, তার তরুণ বাহিনীর লোক কেউ যায়নি জানেন? যায়নি, রিজু দত্ত যায়নি, সুপ্রিয় যায়নি, কোহিনূর যায়নি, অয়ন যায়নি, শান্তনু যায়নি, কুন্তল যায়নি। দিদি, যাকে চূড়ান্ত সম্মান করেছে, যাদেরকে আপনার সমসাময়িক যাদেরকে বাচ্চা যখন অভিষেক জন্মানো দেখেছে, যে সে দাবি করছে শোভন চট্টোপাধ্যায়, আমি গেছি, কেন আমি জন্মানো দেখেছি, ওকে জন্মাতে দেখেছি। সেই শোভনকেও মানুষ বলে মনে করেনি কোনোদিন, সেই শোভনদেবকেও মানুষ বলে মনে করেনি, সেই ফিরাদ হাকিমকেও মানুষ বলে মনে করেনি, সেই কল্যাণ ব্যানার্জিকেও মানুষ বলে মনে করেনি। ওটা গ্রুপ ছিল, ওটা হচ্ছে বুড়োদের গ্রুপ, ওটা আপনার গ্রুপের লোকেরা। আর তরুণ তুর্কি দলে যারা ছিল সবাই ইস্তফা দিয়ে পালিয়ে গেছে সবাই। এখন অভিষেককে দেখতে যাচ্ছে সেই বৃদ্ধগুলোই। কবেকার কথা মনে পড়ে যায়, ছোট্ট বাচ্চা যে মহাসমুদ্রের মধ্যে চুরি করে ফেলেছে। খালবিলের চুরি নয়, নদীর চুরি নয়, সমুদ্রের চুরি নয়, সমস্ত চুরিগুলো জড়ো হয়েছে এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে ইট বালিশ পাথর সাক্ষী প্রতিটা চুরি। তাহলে একটা এমপির এত টাকা হয় করতে গিয়ে, কতগুলো তার প্রপার্টি আছে? জাভেদ খান বলছে 90টা প্রপার্টি আমার আরও প্রপার্টি থাকতে পারে। কী এমন কাজ করে 90টা প্রপার্টি আরও থাকতে পারে? একটু খোঁজ নিয়ে দেখুন। বাইপাসের ধারে ঝিলগুলো অর্ধেক বুঝিয়ে দিয়ে সেখানে রেস্টরুম করেছে, সেখানে হলিডে হোম করেছে, বুঝিয়ে দিয়ে পেছনে ছিল এই জাভেদ খানের অনুপ্রাণিত, টাকার অনুপ্রাণিত নিশ্চয়ই করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হায় রে ভাগ্যের পরিহাস। এমন দিনটার জন্যই বারবার দিদি আপনাকে বলে গেছি, চূড়ান্ত অসম্মানিত হবে। এত অসম্মান কল্পনা করতে পারবেন না। না, বিজেপি না, তৃণমূল লোক অসম্মান করবে আপনাদের। অভিষেক কেমন গেছে,
সোনারপুরের লোকটি মারা গেছে, কি ব্যথা মনে, কি ব্যথা, ওরে বাবা রে, কি কান্না, কি কান্না, মানুষ মরে গেল। হ্যাঁ, বিজেপি 321 জন শহীদ হয়েছিল আপনাদের হাতে। কজন? 321 জন। ওরাও মানুষ ছিল, ওরা পশ্চিমবঙ্গের মানুষ ছিল। ওদের কাউকে আপনি বুকে জড়িয়ে ধরতে যাননি, কাউকে সামান্য ধরনের একটু ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেননি, কারো বাবা মার কাছে গিয়ে এক ফোঁটা চোখের জল ফেলেননি, শুধু ধিক্কার জানিয়েছেন আর ফাইলটা লুকিয়ে দিয়েছেন যাতে অপরাধীদের শাস্তি না হয়। মনে হচ্ছে বেশ করেছে, এটা বলেছেন মনে মনে। কেন? ওরা অনুপ্রেরণা নিয়ে নি, তাই ওরা মার খাবে, মরবে, মৃতদেহ হবে। তাই তো আপনি চরম চরম বলেছিলেন 6ই মের পর চরম চরম করে বাংলায় ডিজে বাজবে, আপনার পিঠে চরম চরম হয়ে গেছে। যদি আপনারা জিততেন 700 ডেড বডি চারিদিকে পড়ে থাকতো, 7টি নয় 700, 7,000ও হতে পারত। হ্যাঁ, আপনার দুধের গাইরা খুব সক্রিয় হয়ে যেত, তখন গরুর মাংস ছাড়তো না, তখন গোমাতাকে আর পুজো করার দরকার হতো না, তখন গোমাতাকে জাতীয় পশু বলার দরকার হতো না। ওই হিন্দু বাড়ির গরুগুলোকে বিনা পয়সা নিয়েছে কেটে খেয়ে নিত। হিন্দু বাড়ির যে গরু গরু ব্যবসা করে তাদের পয়সা দিত না, ঈদে কেটে খেয়ে নিত, গোটা গোটা গরু খেয়ে নিত। হ্যাঁ, গোমাতাও বেঁচেছে। তাই শুভেন্দু অধিকারী গো পূজন করেছে কদিন আগে। যুগ যুগ ধরে বাংলার গোমাতাকে নিধন করা হয়েছিল, তার চেষ্টায় এবারের ঈদের সময়, ঈদুল জোয়ার সময় গরু বাধ্যতামূলক না। আরব দেশে হজরত মোহাম্মদ জীবনে কোনদিন গরুর মাংস খায় বলে তাই যায় না, জীবন টেস্ট করিনি একটা গুটি গরুর মাংসের, দুম্বা খেতে উঠ খেতে। কিন্তু বাংলার লোকদের খেতে হবে, ভারতের লোকদের খেতে হবে। সেটা বন্ধ করে দিয়ে হাজার হাজার গরু বেঁচেছিল, হাজার হাজার গরু প্রাণ ভিক্ষা পেয়েছিল, রক্ষা পেয়েছিল। সেজন্য এই গো দেবতার মনে হচ্ছে আশীর্বাদ শুভেন্দু অধিকারীর উপর ছিল, তাই তিনি গো পূজন করেছিলেন ওই ঈদুল জোয়ার দিনে। মনে পড়ে তো সব, মনে পড়ছে না? কেমন লাগছে? আচ্ছা, অভিষেককে এত মারলো টাললো, গোটা রাজ্যে দুধের গাইরা সব নীরব কেন? ও দুধের গাই ভাই, আমাকে তো মারবেন, হত্যা করবেন কতবার বলেছেন, দুবার রক্তাক্ত করেছেন। মনে পড়ে অভিষেক, মাসুম আক্তার, আপনাদের দেওয়া পদ্মশ্রী, আপনাদের দেওয়া শিক্ষারত্ন, ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী সব পেয়েছেন রাজ্যের বা দেশের সেরা ব্যক্তি হিসাবে। তাকে রক্ষা পাওয়া যায়নি, দুবার রক্তাক্ত, দুবার ট্রান্সফার। কোথায় ছিল আপনাদের বিবেক? তাই কেউ আপনাদের জন্য কাঁদছে না। দেখুন, গোটা 20 লোক ওই বেলভিউয়ের সামনে গেছে, গোটা 20 বা 30, তারা চুপচাপ দেখছে। তারা কোথায় বিক্ষোভ করবে? কিছু বিক্ষোভ করে লাঠি পেটা করে সোজা করে দেবে। বিক্ষোভ কী করবে? আপনি বলবেন এরা ভয়ঙ্কর, এ এক লনেসলেস। এই আমি কল্যাণ ব্যানার্জিকে দেখছিলাম, লরেসনেস, অরাজকতা, আইন নেই, বাংলা নাকি তাই চলছে। কল্যাণবাবু, এই দিলীপ ঘোষ বলে একজন আছে না, এখন মন্ত্রী হয়েছে, আগে সভাপতি ছিলেন বিজেপির, তার কনভয়ে আক্রমণ হয়েছে অন্তত গোটা 50 বার। তার কনভয় কী দোষ করেছিলেন? তিনি বিরোধী দলনেতা হতে পারেন না? তখন কি লটা খুব ছিল? তখন কি লরেসনেস ছিল না, অরাজকতা ছিল না? শুভেন্দু অধিকারীকে চেনেন, যে মুখ্যমন্ত্রী হয়েছে, যার বাড়ির কাছে দরজার কাছে গিয়ে স্টেজ তৈরি করে অভিষেক কি বলছে, একজন সিনিয়র নেতা, তার দলের নেতা ছিল একসময়, হ্যাঁ, শিশির অধিকারী, শিশিরের বাচ্চা বেরিয়ে আয়, আমি এসেছি, শিশির অধিকারীর বাচ্চা কোথায়? হ্যাঁ, শিশির অধিকারীর বাচ্চা এখন মুখ্যমন্ত্রী। তোরা রাস্তার কুকুর হয়ে গেছিস, রাস্তার কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিস এখন। শিশির অধিকারী বাচ্চা এখন কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব শিশির অধিকারী বাচ্চা। অহংকার কখনো মানুষকে শীর্ষে নিয়ে যায় না। দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে? পাপ কেউ চায় না। আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি, আপনাদের স্থান হচ্ছে তিহার জেলে। কোনোভাবে শুভেন্দু অধিকারী হাতে পায়ে ধরে পারলে তিহার জেলে গিয়ে নিজে বিশ্রাম নিন, বেঁচে যাবেন। তবু ওখানেও রিস্ক আছে, কারণ তিহার জেলের অপরাধীর চেয়েও আপনারা অনেক বড় অপরাধী। আপনারা শুধু দুটি লোককে হত্যা করেননি, গোটা রাজ্যকে হত্যা করে দিয়েছেন। গোটা রাজ্যের 11 কোটি মানুষকে হত্যা করেছেন আপনারা, শেষ করে দিয়েছেন গোটা রাজ্যকে। আপনাদের পাপটা কিন্তু যে কোনো খুনি ধর্ষকের চেয়ে অনেক বড়। একটা দুটো খুনে কিছু এসে যায় না। আপনি বলেছিলেন না যে 1 টাকা চুরি ধরা পড়লে আমি গলায় দড়ি দিয়ে নিজে ফাঁসিতে ঝুলে যাব? আপনার 1 টাকা চুরি নেই, তাহলে চুরি যখন নেই, বাংলার লোক এত চোর 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 নচিকেতা চোর 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 করছে কেন? আপনাদেরকে 13 লোক মারতে পারে, রিক্স আছে।
তিহারেতেও লোকের এত রাগ থাকবে আপনাদের উপর চড়া হয়ে যেতে পারে। তিহার জেলে বলছি, এত ঘৃণিত পাপাত্তা আপনারা, তবুও কম্পারেটিভলি বেটার। পশ্চিমবঙ্গ, টোটাল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের চোখে আপনারা অপরাধী, জেলের কয়েদি, এখনও ঘুরে বেড়াচ্ছেন। সভা সমিতি করতে যাবেন না ভুল করে। আমি মাননীয়াকে বলছি, আজকে অভিষেকের উপর যে আক্রমণটা হয়েছে সেটা আপনার উপরে হলে, আপনার যা বয়স হয়েছে, আপনি যতই কবি, সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, অ্যাডভোকেট, আমি আর বলতে পারবো না, যতই হন, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। আপনার কিন্তু আজকে দুর্ঘটনা ঘটেছে, যেটা অভিষেকের সাথে হয়েছে সেটা আপনার সাথে হলে ভুল করে বাইরে বেরোবেন না। দরজা জানলা ভালো করে টাইট করে বন্ধ করে রাখবেন, দেয়ালটাকে একটু মোটা করে ফেলুন। এই পুলিশও বিশ্বস্ত নয়, সব পুলিশগুলো আপনার অনুপ্রাণিত ছিল, এখন আপনার চরম শত্রু। রাস্তাঘাটে যেখানে যেখানে ঘুরছি, পুলিশরা আমাকে প্রণাম জানাচ্ছে, নমস্কার করছে, স্যার অত্যাচারে ছিলাম, আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন, যে লড়াই করেছিলেন, আজকে বাংলা মুক্ত হলো। আপনার পুলিশেরা বলছে, আমাকে বলেছে, আজকে চাঁদনি চক স্ট্রিটে আমাকে বলেছে, আমি গিয়েছিলাম, চিনি না তাদের, অজস্র পুলিশ, তারা বলছে পুলিশরাও কিন্তু আপনার জন্য নিরাপদ নয়। উনি বলছেন সিআইডি ফিআইডি ডোন্ট কেয়ার। ওরে বাবা, কি লাটের বাঁট। অভিষেককে বলছি, হাত জোড় করে ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে, ঘরে থাকুন, হঠাৎ করে কর্মসূচি নেবেন না। 80 জন যে আপনাদের এমএলএ, আপনাদের আর নেই। শ্রমিক ভট্টাচার্য দরজাটা বন্ধ করে রেখেছে, মানে নিয়োগের দরজা, তৃণমূল থেকে বিজেপিতে নেওয়ার দরজা, ওটা বন্ধ করে রেখেছে। ওই দরজাটা খুলে থাকলেই দেখবেন 6 মাসের মধ্যে 80 জন ঢুকে গেছে, কেউ নেই আপনাদের পাশে। আপনার বাড়ির কাজের লোকটাও নেই, কেউ নেই। 11 কোটির কেউ থাকে না। এত পাপ করলে সেই পাপের ফল যদি ভোগ করতে না হয়, তাহলে সত্যমেব জয়তে শব্দটা পৃথিবী থেকে উড়ে যেত, ওটা এখনও আছে। বারবার কাজী মাসুদ আক্তার বলেছিলাম, আপনার অনুপ্রাণিত লেখক, শিল্পী, সাহিত্যিক কেউ পাশে থাকবে না, থাকলে আমাদের মতো লোক থাকবে। আপনাদের উপর টর্চার হলে আমরা হয়তো একটু গর্জে উঠবো, এভাবে মেরো না গো, মেরো না গো, ছেড়ে দাও গো, বয়স হয়েছে গো, গো গো গো, এটা আমরা বলবো। কোথায় আপনার বুদ্ধিজীবীরা? কই বাইর দিক না তারায়, যাক মিডিয়াকে বাইর দিক। কোথায় গেল আপনার জয় গোস্বামী? কোথায় গেল শুভ প্রসন্ন? কোথায় গেল সুবোধ সরকার? কোথায় গেল আবুল বাসার? তারা এখন নিজের পিঠটা বাঁচার জন্য ভাবছে। জনগণের রোষ তাদের উপর আছড়ে না পড়ে। জনগণের রোষ মনে পড়ে সেই পূর্ব রাজতন্ত্র, ফ্রান্সে পূর্ব রাজতন্ত্র অত্যাচারের স্ট্রিম রোলার চাপিয়ে দিয়েছিল ফরাসিবাসীর উপরে। ফরাসিবাসী সহ্য করেনি, সেই পূর্ব রাজতন্ত্রকে ধ্বংস করে বাস্তিল দুর্গ, একনায়কতন্ত্র স্বৈরাচারের প্রতীক বাস্তিল দুর্গকে পতন করে ফ্রান্সে রেভলিউশন এনেছিল, ফরাসি বিপ্লব এনেছিল। এখন আপনাদের দুর্গের নাম হচ্ছে কালীঘাট, ওটার পতন হয়ে গেছে। এখন আনন্দ উৎসব হচ্ছে গোটা রাজ্যে। আপনাদের উপরে, অভিষেকের উপরে যে অত্যাচার হয়েছে বলুন, অত্যাচারই ধরুন, কোনো মানুষ দুঃখিত নয় জানেন, কেউ শোকাহত নয়, কেউ কাঁদছে না। আপন লোক, আপনার পাশে থাকা লোকও আপনাদের শ্রদ্ধা করতো না। যখন আপনি বলতেন, যখন কেউ আপনাদের দেবতা বলতো, আল্লাহ বলতো, রানী রাসমণি বলতো, যে রাসমণি বলেছে, যে আল্লাহ বলেছে আপনাকে, আমি অনেকবার বলেছি, যে মারার সারদা বলেছে আপনাকে, যে আপনাকে এই মানে জেন্ডার গণ্ডগোল করে, আমি তো মহিলা, আপনাকে রামকৃষ্ণদেব বলেছে, তারা বলেই না বাথরুমে গিয়ে ফিক করে এসেছিল, কেমন মুরগি বানালাম, এই মেয়েটিকে মুরগি করলে খুব বেশি মুরগি হয়, বোকা মানে। আপনি এতদিন মুরগিই ছিলেন, আপনি বঙ্গবাসী মুসলমানদের দুধের গাইতে মুরগি বানিয়েছিলেন, এখন বঙ্গবাসী আপনাদের নির্বোধ বোকা বানিয়ে, যদি বাঁচে থাকতে চান, আপনাদের কেয়ার অফ কালীঘাট নয়, কেয়ার অফ তিহার জেল, এটাকে মেনে নিয়ে মনের আনন্দে ওই শরণাপন্ন হন মোদিজির কাছে, পায়ের কাছে গিয়ে হাত জোড় করে মাথায় কাপড় দিয়ে বলুন, ভুল করিয়াছি, একটু ক্ষমা করে দাও। একটু তিহার জেলে আমাদের ঢুকিয়ে আমাদের বাঁচিয়ে দেওয়ার বন্দোবস্ত করে যাও দাদা। বাংলায় আমরা বাঁচব না, আমরা দুইজন বাংলার সর্বোচ্চ ঘৃণিত পাপাত্তা হয়ে আর বাঁচতে ইচ্ছা করবে না। মুক্তি দাও দাদা, মুক্তি দাও। ধন্যবাদ।